সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। শোলাকিয়া ও গোরে শহীদে মুসল্লির ঢল। একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। মা বাবার কবর জিয়ারত তারেক রহমানের। যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়। অতিরিক্ত চাপে ভেঙে পড়ল ভাসমান সেতু। জামালপুরে ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ভাই বোন সহ 5 শিশুর। ঈদের দিন সন্তান হারিয়ে পাগল প্রায় বাবা মা। মেলা করে দোকানপাট বসায়, আমরা খেলতে পারি না। এটা ভাঙা, এখানে দুইটা দোলনা ছিল, একটা নাই। এই মার্কেটটা মাঠেরই অংশ ছিল। মাঠেরই অংশ ছিল। নগরায়ন আর দখলদারিত্বে রাজধানীতে কমছে খেলার মাঠ। বাজার ইজারার নামে দখল হয়ে আছে মাঠ পার্ক। ঈদের পরই উদ্ধার কাজ শুরুর আশ্বাস সিটি কর্পোরেশনের। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি অস্বীকার তেল আবিবের। আমিরাত ও কুয়েতের ঘাঁটি এবং ইরাকে মার্কিন স্থাপনায় তেহরানের আক্রমণ। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঈদ আনন্দে ভাসছে দেশ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে ঢল নামে সাধারণ মানুষের। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করেন বিশেষ দোয়া। কামরুল হাসান সেলিম ও মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায় নাজবুস সালেহের রিপোর্ট। মুখে মহান রবের প্রশংসায় তাকবীর ধ্বনি, হাতে জায়নামাজ আর নতুন পোশাকে মুসল্লির ঢল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা যেন জনসমুদ্রে রূপ নেয়। প্রেস ক্লাব, দোয়েল চত্বর, মৎস্য ভবন ছাড়িয়ে যায় মানুষের দীর্ঘ সারি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদের নামাজে সামিল হতে বাবার হাত ধরে ছোট্ট শিশু, পরিবার স্বজনদের সঙ্গে নিয়ে প্রবীণ ও নারীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। জামাত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ঈদগাহ মাঠ। ভেতরে জায়গা না পেয়ে আশেপাশের রাস্তায় মহান রবের দরবারে দাঁড়িয়ে যান হাজারো মুসল্লি। নামাজ শেষে সবাইকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন ঈদ জামাতের ইমাম। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেন মুসল্লিরা। সব ভেদাভেদ ভুলে কোলাকুলিতে মেতে ওঠেন ছোট বড় সবাই। সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারি। দেশে স্থিতিশীলতা আসুক, দেশ ভালোভাবে চলুক, নতুন সরকার যেন দেশটা ভালো মতো চালাইতে পারে। এবার যুদ্ধ বিগ্রহের মধ্যে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। আগত মুসল্লিরা যুদ্ধ বন্ধ সহ মুসলিম বিশ্বে শান্তি কামনা করেন। ইসরায়েল আমেরিকার যুদ্ধ বন্ধ করবে। মুসলিম উম্মার যে আজকে দুর্দিন ক্লান্তি লগ্ন যাচ্ছে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। মুসল্লিরা বলেন, 1 মাসের সিয়াম সাধনার শিক্ষা কাজে লাগাতে চান জীবনের বাকি সময়েও। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই মহান বাণী উদ্ভাসিত হোক প্রত্যেকের জীবনে। পবিত্র ঈদ উল ফিতরের শিক্ষায় গড়ে উঠুক একটি শান্তি, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ, এমনই প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 3 যুগ পর একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। নির্ধারিত সময়ের আগে থেকেই জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াতে অংশ নিতে ঢল নামে সাধারণ মুসল্লিদের। এবারে প্রধান আকর্ষণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়। নামাজ শুরুর 15 মিনিট আগে সকাল 8:15 নাগাদ ঈদগাহ মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান তাকে। পাশাপাশি 8:25 নাগাদ ঈদগাহ ময়দানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত জানান তাকে। এ সময় ঈদের নামাজের বেশ কিছু ফজিলত শোনেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2 ব্যক্তি। এরপর নির্ধারিত সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদ উল ফিতরের প্রধান জামায়াত।
ঈদ উল ফিতরের প্রধান এই জামায়াতে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরা। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা। এরপর দেশ ও জাতির কল্যাণ এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়। নামাজ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের মাঠে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উদ্গ্রীব সাধারণ মুসল্লিরাও বঞ্চিত হননি। নিজে ঈদের নামাজে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান আরও একবার প্রমাণ করলেন তিনিই জনগণের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একসঙ্গে ঈদের নামাজে দেখতে দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে ৩৫ বছরেরও বেশি। অবশেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির সঙ্গে একই জামায়াতে ঈদের নামাজ আদায়ের বিরল সুযোগ মিলল সাধারণ মুসল্লিদের। আর সেই দৃশ্য দেখলেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশের মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন সরকার প্রধান। পরে জিয়ারত করেন বাবা মায়ের কবর। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঈদ, তাই উচ্ছ্বাসটাও ফুটে ওঠে সরকার প্রধানের হাসিতে। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমান। সাধারণ মানুষের ঢল নামে প্রধানমন্ত্রীকে ঘিরে। তাদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটে সরকার প্রধানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পেরে। ধর্ম, বর্ণ, সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। পরে গণমাধ্যমে কথা বলেন সরকার প্রধান। বহু বছর পর দেশের মানুষের সঙ্গে ঈদ করতে পেরে মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন তারেক রহমান। ঈদ মোবারক। বহু বছর পরে বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি ২৪-এর গণঅভ্যুত্থানে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন করলেন সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রত্যাশা এই সাধারণ মানুষগুলোর জন্য আগামী দিনগুলোতে কাজ করবেন তিনি। একই সঙ্গে জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যমুনা থেকে বেরিয়ে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকেও। এরপর সর্বস্তরের মানুষের ঢল নামে সমাধি ঘিরে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন বিরোধী দলের নেতারা। নামাজ শেষে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে ছাড় দেয়া হবে না। আর সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন বিরোধী দলীয় নেতা। মনির হোসাইনের রিপোর্ট। নিজ নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা এবং জাতীয় সংসদের চিফ হুইপ। শনিবার সকালে রাজধানীর বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নামাজের পর কুশল বিনিময় শেষে গণমাধ্যমে কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, ঈদের পর সংসদে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে। সংবিধান সংস্কার পরিষদ
সংস্কার এগুলো হচ্ছে কমিটমেন্ট ছিল। তো অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ আমরা তৈরি করব আমাদের জায়গা থেকে। মিরপুরের মণিপুর গার্লস হাই স্কুল মাঠে নামাজ আদায় করেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। হিংসা বিদ্বেষ ভুলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাত আমির। ভোটটা জনগণ দুইটাই দিয়েছে, তো একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? এটা যত তাড়াতাড়ি যারা এখনো বুঝেন নাই, অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন সংকট তত তাড়াতাড়ি কাটবে। এদিন দুপুরে মিন্টো রোডের বাসায় ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন বিরোধী দলীয় নেতা এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। তৃণমূলের সঙ্গে শেকড়ের বন্ধন জনপ্রতিনিধিদের। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ নিজ এলাকায় মন্ত্রীরা সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে নামাজ আদায় ও কুশল বিনিময় করেন তারা। সবাইকে নিয়ে দেশ গড়তে কাজ করার কথা জানান মন্ত্রীরা। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে জনপ্রতিনিধিরা নিজ এলাকায় এক কাতারে দাঁড়িয়ে সবার সঙ্গে আদায় ঈদ উল ফিতরের নামাজ। কক্সবাজারের পেকুয়ায় নিজ গ্রামে ঈদের নামাজ পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন রোহিঙ্গা সমস্যা নিয়ে। টেকসই ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মন্ত্রী। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। চট্টগ্রামের উত্তর কাট্টুলিতে নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ ভিন্ন আঙ্গিকে ঈদ আনন্দ উপভোগ করছে বলে মন্তব্য করেন তিনি। আমরা সবাই আজকে আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পরে সেটা বহুলাংশে আমরা ফিরে পেয়েছি। এই ঈদের আনন্দ, একটু অতিরিক্ত আনন্দ অনুভব করছি সবাই মিলে। সম্প্রীতি ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশার কথা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মানুষ আমাদের উপর যে আকাশসম প্রত্যাশা স্থাপন করেছে, মানুষের সেই আশা প্রত্যাশার সমর্থনের হক যেন আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আল্লাহ তাআলা যেন এই প্রবাসে, এই যুদ্ধকালীন সময়ে যারা যেখানে আছেন তারা যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে যেন আমাদের মধ্যে ফিরে আসেন। নিরাপদ সমাজ গড়তে দুর্বৃত্তায়ন থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। নির্বাচনে জনসাধারণকে দেয়া প্রতিশ্রুতি ধীরে ধীরে পূরণের আশ্বাস দেন মন্ত্রীরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। কুমিল্লার পদুয়া বাজার রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, শিশু, নারী সহ নিহত অন্তত 7। উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। হতাহত বাড়ার শঙ্কা। সমাজ হোক মানবিক ও ন্যায় ভিত্তিক, রাষ্ট্র হোক সবার। ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি আর কল্যাণ। বাইতুল মুকাররমে ঈদের জামাতে অংশ নিয়ে এমন কামনা করেন মুসল্লিরা। প্রতি বছরের মতো এবারও ঈদ উল ফিতরের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। ওমর ফারুক ও রতন চন্দ্র মজুমদারের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মুসল্লিদের সরব উপস্থিতি। শনিবার সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শুরু হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় 9টায়, চতুর্থ সকাল 10টায় এবং সবশেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল 11:15টায়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে মুক্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে। বিভিন্ন দেশের যুদ্ধ লেগে আছে, এই অস্থিরতা থেকে আমরা সবাই আসলে শান্তি চাই। আল্লাহ তাআলা যেন এই যুদ্ধকে দ্রুতই একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে আসে। রমজান জুড়ে যে সংযম আর ত্যাগের শিক্ষা মানুষ অর্জন করেছে, ঈদ উল ফিতর সেই ভ্রাতৃত্বের বোধকে আরো শানিত করবে এমন আশা মুসল্লিদের। আমার বাবার সাথে আর আমার মামার সাথে নামাজ পড়তে এসেছি। ছেলেকে নিয়ে আসার পর আরো আনন্দিত লাগতেছে।
সুখ সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। নতুন সরকারের কাছে প্রত্যাশা এটাই, দেশ যাতে শান্তি থাকে, নিরাপদে থাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই সংযম যেন শুধুমাত্র একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এমন প্রত্যাশা সবার। রমজানের প্রকৃত শিক্ষা, অনুসরণ ও অনুশীলনের মাধ্যমে সমাজ হোক সম্প্রীতির। বুলবুল রেজা, সময় সংবাদ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঢাকা উত্তর সিটি আয়োজিত জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও আসেন ঈদগাহ ময়দানে। দেশ, জাতি ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া করেন আগতরা। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। এক মাসের সিয়াম সাধনা শেষে মহান রবের কাছ থেকে পুরস্কার গ্রহণের দিন পবিত্র ঈদ উল ফিতর। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই এসেছেন ঈদগাহে। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত ঈদ জামাতে মানুষের ঢল। নামাজ আদায়ে নগরবাসীর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ আয়োজন। জামাত শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় ময়দান। জামাত শেষে সংক্ষিপ্ত খুতবায় তুলে ধরা হয় ইসলামের সৌন্দর্য আর সোনালী যুগের ইতিহাস। দোয়া করা হয় স্বজন, দেশ ও সারা বিশ্বের মুসলমানের জন্য। আমি ফিলিস্তিন, ইরান, লেবানন সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহ যে একটা বিপদসংকুল অবস্থার মধ্যে আছে, আমি চাই সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে সুপ্রতিষ্ঠা লাভ করুক। কর্তৃপক্ষের যে ম্যানেজমেন্টটা খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি, এটার জন্য আমি আল্লাহর পাকের কাছে সর্বদা দোয়া করছি। ঈদ মুবারক। কাকে কাকে জানালে এটা ঈদ মুবারক? এটা আমার বন্ধুদেরকে জানাইছে, আমার কাজিনদের জানাইছে। মহিলাদের নামাজ পড়ার স্থানটা অনেক সুন্দর, এটা অনেক বেশি ভালো লেগেছে। ঢাকা শহরে সপরিবারে নামাজের ব্যবস্থা। বাবা, দাদা ভাইয়ের চাচুর সাথে। কি করতে এসেছো এখানে? নামাজ পড়তে। 10,000-এর বেশি মুসল্লির জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল আগারগাঁওয়ে। ভালোবাসায় আবদ্ধ সমাজ নির্মাণে মুসলিম উম্মার ঐক্যের শক্তিতে মানুষে মানুষে বন্ধ হোক নিপীড়ন, দেশে দেশে গড়ে উঠুক ভ্রাতৃত্বের বন্ধন, এমনটাই বলছেন ঈদ জামাতে অংশ নেয়া মুসল্লিরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এবারও দেশের সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। খুতবা মোনাজাতে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ দোয়া। এক মাস সিয়াম সাধনার পর আসলো খুশির ঈদ। উৎসবে মাতোয়ারা সারা দেশ। প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আনন্দ। জায়নামাজ হাতে ঈদগাহে মুসল্লিদের ঢল। নতুন জামা, পাঞ্জাবি আর টুপি আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় আরও। ঈদের দিন শনিবার সকালে দেশের প্রতিটি ঈদগাহ আর মসজিদে ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখর হয়ে ওঠে। এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি কামনায় আদায় করেন ঈদের নামাজ। এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দূর দূরান্তের মুসল্লিরা এতে অংশ নেন। তাদের জন্য ছিল বিশেষ ট্রেনের ব্যবস্থা। রোজার 15 হয়ে যায়, তখন আমার ভিতর ছটফট ছটফট করে কখন আমি শোলাকিয়া যাব। এই মাঠে নামাজ না পড়লে তৃপ্তি মেটে না। আরেকটি বড় ঈদগাহ দিনাজপুর শহরের গোরে শহীদ মাঠেও মুসল্লিদের ঢল নামে। আল্লাহ পাক যেন সকলকে হেদায়েত দেয়, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত গুনাহ কথাগুলোকে মাফ করে দেয়। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগীয় নগরীতেও অনুষ্ঠিত হয় বড় ঈদের জামাত। এছাড়া জেলা, উপজেলা সহ প্রতিটি পাড়া মহল্লায়ও ঈদগাহে ঢল নামে মুসল্লিদের। কোথাও কোথাও বৃষ্টি উপেক্ষা করেই নামাজে অংশ নেন তারা। বৃষ্টির মধ্যে নামাজ পড়লাম, নামাজ পড়ে শান্তি হইল। খুতবা শেষে মোনাজাতে রোজা কবুল সহ দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। ফাহরে ফারজানা, সময় সংবাদ। ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে দর্শনার্থীর। একসঙ্গে অনেক পশু পাখি দেখতে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। এদিকে এবারের ঈদে ভিন্ন ঘরানার 5টি চলচ্চিত্র দেখতে হলগুলোতে ভিড় করছেন সিনেমা প্রেমীরা।
চৈত্রের মেঘাচ্ছন্ন আকাশ, প্রকৃতিতে গুড়ি গুড়ি বৃষ্টি। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে খুনসুটিতে মেতেছে বাঘ দম্পতি, আর তা দেখতে দর্শনার্থীদের ভিড়। ঈদের ছুটিতে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। ঈদের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের সমাগম। চোখের সামনে বাঘ, বানর, হরিণ সহ নানা প্রজাতির বনের পশু পাখি দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা ছুটছেন এক খাঁচা থেকে অন্য খাঁচার সামনে। তবে পর্যাপ্ত নিরাপত্তার অভিযোগ তুলছেন ঘুরতে আসা ভ্রমণকারীদের কেউ কেউ। অনেক সুন্দর লাগলো, অনেকদিন পর এলাম, বাচ্চারাও দেখে খুশি হইলো। আসার পরে দুইটা লোক পিছু অনেক সময় ফলো করছে, করার বাদে আবার পকেটটা মেরে দিছে। এদিকে ঈদ মানে প্রেক্ষাগৃহে নতুন সিনেমার টান টান উত্তেজনা আর উৎসবের আমেজ। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও সারা দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে ভিন্ন ঘরানার 5টি চলচ্চিত্র। মাল্টিপ্লেক্সগুলোতে দাপটের সঙ্গে চলছে এবারের ঈদের বিভিন্ন সিনেমা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদের ছুটিতে ঢাকার বাইরের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের ঢল। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ঈদের টানা ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। গুঁড়ি বৃষ্টি আর রংধনুর মাঝে তারা উপভোগ করেন প্রকৃতির স্নিগ্ধতা। মেঘ সরে যাওয়ার পর দিনের শেষ বেলায় ছিল মনোমুগ্ধকর সূর্যাস্তের সঙ্গে প্রশান্তির হিমেল হাওয়া। ফ্যামিলিকে নিয়ে প্রথমবার আসা, তার জন্য মনে হচ্ছে যে আমাদের আনন্দটা আর ডাবল হয়ে গেছে আর কি। বৃষ্টি একটু সমস্যা, বাট উই আর এনজয়িং। বৃষ্টি, সমুদ্রের পার, আবার রংধনু, মানে এটা এক্সপেকটেশনের বাহিরে অনেক সুন্দর একটা মোমেন্ট হয়েছে। লম্বা ছুটি, যার কারণে কক্সবাজার ঘুরতে আসা ভালোই লাগছে। সূর্যাস্ত দেখলাম, তারপরে রংধনু উঠলো, অনেক দিন পর কিন্তু এটা দেখছি আমি। ব্যাপক সংখ্যক পর্যটক আছে এবং পর্যটকদের যদি কোনো সমস্যা থাকে তারা আমাদের কাছে বললে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। সিলেটের লাক্কাতুরা চা বাগান মুখর হয়ে ওঠে পর্যটকের পদচারণায়। সবুজের সমারোহের মাঝে ভ্রমণ পিপাসুরা খুঁজে নেন অন্যরকম প্রশান্তি। এখানে চা বাগান দেখতে এসে আমার অনেক ভালো লাগছে, এখানে পরিবেশটা অনেক ভালো। চতুর্দিকে হচ্ছে চা বাগান আছে, পাহাড় আছে। আমার বাবার সাথে আসছে আমার আম্মু, তারপর আমার মিমাপু। প্রাকৃতিক পরিবেশ প্লাস আপনার এই ভিউটা আসলে অনেক সুন্দর। মেয়েকে নিয়ে এইবার ঈদ করছি, যার জন্য এটা আরো স্মরণীয় করে রাখার জন্যই আমি চা বাগানে আসছি। বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ দেখতে আসেন হাজারো দর্শনার্থী। কেউ আসেন পরিবার নিয়ে, আবার কেউ বা বন্ধুদের সঙ্গে। আমরা ঈদের ছুটিটা বন্টন করে নিচ্ছি এবং সুন্দরভাবে আমরা দিনটা উদযাপন করতেছি। পরিবারের সাথে এসে সবার সাথে অনেক ভালো লাগছে, সময় কাটাতে পারছি খুব ভালো। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এবং পুরো ক্যাম্পাসটাই দর্শনার্থীদের পরিপূর্ণ। এদিকে আবহাওয়া কিছুটা বৈরী থাকলেও রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নামে দর্শনার্থীর। সবচেয়ে বেশি ভালো লেগেছে, ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ভূতের ঘর। বাঘ, জলহস্তী, সাপ আর অনেক কিছুই দেখছি। রাজধানী ঢাকার ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যান নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন বিনোদন কেন্দ্রে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীর ভিড়। বড়দের সঙ্গে আসে ছোটরাও। ছেলেবেলেরা অনেক আনন্দিত, অনেক উৎসাহ পেয়েছে। ভবিষ্যতেও আসবে এখানে ইনশাল্লাহ। কক্সবাজারের যে ফিলটা সমুদ্র সৈকতে গোসল করার বা ঝাঁপানোর যে ফিলটা, এটা আসলে এখানে পাওয়া যায়। সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীর শিমুল বাগান, বারিক টিলা, নীলাদ্রি লেক, নীল ঝর্ণা সহ পর্যটন কেন্দ্রগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত ভ্রমণ পিপাসু। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ঈদ আনন্দ মিছিল। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদের নেতৃত্বে এই মিছিলে অংশ নেন হাজারো মানুষ। জাতীয় ঈদগাহে জামাত শেষে শুরু হওয়া এই আনন্দ মিছিলে ছিল হাতি, ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টির সমাহার। হাইকোর্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ ঘুরে মিছিলটি শেষ হয় ইন্টারকন্টিনেন্টালের সামনে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান, হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই আনন্দ আয়োজন তাদের ঈদের খুশিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আয়োজকরা বলছেন, আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এ শোভাযাত্রা। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় শিশু ও নারীসহ অন্তত 12 জন নিহত হয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাব তার কাছে। কুমিল্লা যে ট্রেন এবং যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 12 জন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনায় আরো আহত হয়েছেন অন্তত 20 জনের মতো। আজ ভোর রাত 2:45 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলওয়ে ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। আমরা যা জানতে পেরেছি যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল নামে একটি ট্রেন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী যাত্রীবাহী একটি বাস ভোর রাত 2:45 যখন পদুয়ার বাজার রেলওয়ে ক্রসিং এর সামনে আসে, তখন দ্রুতগামী যে ট্রেনটি সেই বাসটিকে সজোরে ধাক্কা দেয় এবং সেই ধাক্কা দেয় এবং এই ঘটনায় ট্রেনটি দ্রুতগামী ছিল এবং বাসটিকে একেবারে 1 কিলোমিটার এলাকা পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে আসে। এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জাঙ্গালিয়া যে কচুয়া চৌমুহনীতে, যেখানে এসে ট্রেনটি থামে এবং কচুয়া চৌমুহনীতে এসে আমরা অবস্থান করছি, যেখানে বাসটি দাঁড়িয়ে রয়েছে। আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি যে বাসের যে অবস্থা সেটি কিন্তু একটা ধুমড়ে মুচড়ে গিয়েছে এবং রাত 2:45 এই ঘটনাটি ঘটার পরে ট্রেনে থাকা যে যাত্রীরা রয়েছে সেখান থেকে একজন 999 ফোনের মাধ্যমে পুলিশকে বিষয়টি জানায়। তারপরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে, তার সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা আসে এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয়। তবে আমরা ট্রেন যাত্রী যারা রয়েছে তাদের সাথে কথা বললাম, জানতে পেরেছি ট্রেনের যাত্রী এবং যারা স্থানীয়রা মিলে বাসের মধ্যে থাকা যে যাত্রীগুলো রয়েছে যারা নিহত এবং আহত হয়েছে তাদেরকে এসে উদ্ধার করে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা যারা বলছেন যে বাসটির মধ্যে তারা প্রায় 10 জনের মতো নিহত মরদেহ উদ্ধার করে এবং সেখানে বাসে থাকা বেশ অন্তত 15-20 জন আহত হয়েছে বলে তারা আমাদেরকে জানায়। তার কিছুক্ষণ পরে সেখানে কুমিল্লা সদর দক্ষিণ থানার আওতাধীন যে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ রয়েছেন তিনি সাইফুল ইসলাম, তিনি ঘটনাস্থলে আসেন। তার সাথে আমরা কথা বলেছি। তিনি প্রথমে আমাদেরকে নিশ্চিত করেছেন 7 জন নিহত হয়েছেন। পরবর্তী সেই সংখ্যা বেড়ে এখন 12 জনে দাঁড়িয়েছে এবং সে আহত সংখ্যা কিন্তু 15-20 জন হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই সংখ্যা আরো বাড়বে এমনটা ধারণা করছেন স্থানীয়রা। কারণ যে বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে এসেছে, যাত্রীবাহী বাসটি মামুন স্পেশাল নামে যে বাসটি, সেটি নোয়াখালীগামী ছিল এবং সেখানে অনেক যাত্রী ছিল বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি। এবং ফায়ার সার্ভিস যে কুমিল্লা জেলা কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলেছি। তিনিও বলেছেন তিনি নিজে 3টি মরদেহ উদ্ধার করেছেন এবং স্থানীয় ট্রেন যাত্রী যারা রয়েছেন পুলিশ সব মিলে এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি 12 জন নিহত হয়েছে এই ট্রেন দুর্ঘটনায়। এবং আজ ভোরবেলায় যে দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ 2:45 দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে পদুয়ার বাজার যে রেলওয়ে ক্রসিং রয়েছে সেখান থেকে যে ট্রেনটি দ্রুতগতি যে ট্রেনটি বাসটিকে টেনে হিঁচড়ে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে আসে। অর্থাৎ যে কচুয়া যে চৌমুহনী এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেখানে বাসে দাঁড়িয়ে রয়েছে। এখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ সদস্য অবস্থান করছেন। আর কিছুক্ষণ পরে উদ্ধার কাজ শুরু হবে, যেহেতু ট্রেনটি একেবারে রাস্তার রেললাইনের মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে এবং ট্রেনটিকে ধুমড়ে মুচড়ে গিয়েছে। সেখানে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা এখানে এসে যে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছে যে পদুয়ার বাজার যে রেলওয়ে ক্রসিং রয়েছে সেখানে গেট আছে এবং গেট ম্যানও আছে। তা থাকা সত্ত্বেও যখন ট্রেনটি আসে তখন গেটম্যান না থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা অভিযোগ করছে এবং সেই কারণেই আজকে প্রায় 12 জনের তাজা প্রাণ ঝরে পড়েছে। ঠিক রাত 2:45 ঘটনাটি ঘটেছে এবং আমরা এখানে আসার পরে আমরা দেখেছি যারা স্থানীয়রা রয়েছেন এবং ট্রেন যাত্রীরা রয়েছেন তারা এসে ট্রেন থেকে নেমে এখানে এসে যে বাসে থাকা যারা যাত্রীরা রয়েছে তাদেরকে উদ্ধার করছেন এবং একটি শিশু সেখানে এমনভাবে আহত হয়েছে, তার মাথার যে
মগজ খুলে পড়ে গেছে বলে তারা স্থানীয়রা বলছেন। মানে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে এবং ট্রেন কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমরা ট্রেন কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারিনি। জিআরপি পুলিশও আমরা এখন পর্যন্ত এসে পাইনি, যেটা তারা বলছে যে ট্রেনের যে গেটম্যান রয়েছে তার গাফলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি ওই সময় ঘটনাস্থলে ছিলেন না, ট্রেন যে আসছে সেটা সতর্ক করে নেয়, এই জন্য হচ্ছে এই ঘটনা ঘটছেন। কি রেখেছেন? এই যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, আপনি কি এখানকার আপনি কি দেখছেন? না, আমি সকালবেলা আসলাম নামাজের পর, তার আগে খবর জানি, এই মাত্র আসছি। জানলাম যে এটা ঢাকা চট্টগ্রাম ট্রেন এবং ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস, আর বাসটা হলো চুয়াডাঙ্গার থেকে নাকি চট্টগ্রাম লক্ষ্মীপুর যাইতেছিল, লক্ষ্মীপুর যাওয়ার গাড়ি, যাত্রী লক্ষ্মীপুরের। যিনি যেমনটা বলছেন যে ট্রেনের, আমি আরেকজন যাত্রী আছে তার সাথে কথা বলার চেষ্টা করব। কি ঘটেছিল একটু বলবেন কিনা? ঘটেছিল আপনার বাস এটা মানে কি খরচ মানে নাই বা খরচ ছিল না, ডাইরেক্ট ঢুকে গেছে। তখন ট্রেন তো হাট ব্রেক করলে মানে ট্রেনের যাত্রীর গতি হতো, মাইরে দিয়া মানে কি আস্তে আস্তে ব্রেক ধরে মানে এটা আসছে। আর তো হাট ব্রেক ধরতো তাহলে পুরো ট্রেনের ক্ষতি হতো। আপনার 50 জনের থেকে 1000 মূল্য বেশি না, বেড়ে গেছিল না 50 জন যদি বাঁচাইতে যায় তাহলে 5000 মরবে। এখন 5000 বাজে থেকে 50 জন গেছে আর কি। কতটুকু ঘটনা করতে 3টার দিকে। আচ্ছা, কেন এই দুর্ঘটনা ঘটেছে বলে আপনি মনে করছেন? লাইনম্যানের অসচেতনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যদি লাইনম্যান যদি সচেতন থাকতো তাহলে দুর্ঘটনা মানুষের প্রাণহানি হতো না। আমরা এই লাইনম্যানের দেওয়া প্রতিবাদ জানাই, ঠিক আছে? যেমনটা আপনারা শুনছিলেন যে যারা স্থানীয় রয়েছে এবং ট্রেন যাত্রীরা বলছেন যে ট্রেনটি 2:45 সময় এই রাত ভোর যে 2:45 এই ঘটনাটি ঘটে এবং ট্রেনটি যে বাসটি রয়েছে সেটিকে 1 কিলোমিটার পর্যন্ত ট্রেন হিসেবে নিয়ে আসে এবং সেখানে থাকা যারা যাত্রীরা রয়েছে তারা সেখানে 12 জন ইতিমধ্যে নিহত হয়েছে বলে আমরা জানতে উদ্ধার করছেন। তখন আবার ট্রেনে যাত্রীদের যে মালামাল রয়েছে সেখানে কিছু মালামাল লুটপাট হয়েছে এমনটা তারা বলছেন যে আমরা যখন বাসে ঢুকে যাত্রীদেরকে বের করছিলাম যারা আহত হয়েছেন নিহত হয়েছেন, সেই সময়ে একটি চক্র যারা ট্রেনের ভিতরে ঢুকে ট্রেনের মালামাল যাত্রীরা রয়েছে তাদের যে মালামাল সেখানে সেগুলো লুটপাট করে নিয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানাই রাখতে চাই যে বিষয়টি যে ট্রেনের কোনো যাত্রী নেই থাকে, কোনো যাত্রী আহত বা নিহত হয়নি বলে আমরা জানতে পেরেছি। তবে ট্রেনের ছাদে থাকে কিছু যাত্রী ছিটকে পড়ে এবং তারা আহত হয়েছে, কয়েকজন যাত্রী আহত হয়েছে আমরা জানতে পেরেছি। তো ট্রেনের ছাদে থাকা কিছু যাত্রী ছিটকে পড়ে এবং তারা আহত হয়েছে, কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো ট্রেনের মধ্যে যারা ছিল যাত্রীরা তারা কিন্তু আহত হয়নি বা নিহত হয়নি এমনটা আমাদেরকে আমরা জানতে পেরেছি পুলিশ এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে এবং হচ্ছে যারা যাত্রীরা রয়েছেন তাদের মাধ্যমে জানতে পেরেছি। আজ এখন পর্যন্ত যারা পুলিশ সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিস সদস্যরা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন, সেনা সদস্যরা উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণ পরে সেখানে যে বাসটি সেই বাসটি সরিয়ে নেওয়া হবে। সরিয়ে নেওয়া হওয়ার পরে একটা রেকারের মাধ্যমে ট্রেনটি উদ্ধার করে যে দুর্ঘটনাগ্রস্ত যে ট্রেনটি সেটি উদ্ধার কাজ শুরু হবে এবং সেটি সরিয়ে নেওয়া হবে। এবং তারপরে হচ্ছে যে ঢাকা চট্টগ্রামের যে রেল পথ সেটি চলাচল সেটি স্বাভাবিক হয় বলে আমরা জানতে পেরেছি। আমরা আরেকজন ট্রেনে থাকা যাত্রীর সাথে কথা বলবো, যে জানতে চাইবো আসলে যখন দুর্ঘটনাটি ঘটেছে আপনারা কিভাবে বুঝতে পারলেন যে দুর্ঘটনা ঘটেছে? আমরা লাইনে ঢোকার পরে তো লোকমান সময়কে হরেন দিছে, তো হরেন দেওয়ার পরে হঠাৎ মানে আগুন ধরে গেছিল, আগুনের মতো ধরার মতো অবস্থা ছিল, মানে অনেক জুড়ে জুড়ে দিবার আওয়াজ দেখছে। তা আসার পরে মানে হালকা ধোয়া আর আগুনের মতো বেরিয়েছে। তো যেমনটা শুনছেন আপনি যে ট্রেনের যাত্রীরা বলছে যে যখন দুর্ঘটনা ঘটেছে তখন মারাত্মকভাবে একটি বিকট শব্দ হয় এবং তারা ভাবে যে অনেকেই ট্রেন যাত্রীরা ভেবেছিল যে
দুর্বৃত্ত ডাকাতেরা হামলা করেছে ট্রেনের উপরে, এমনটা তারা ভেবেছিল। পরবর্তী জানতে পারে যে এখানে বড় দুর্ঘটনা ঘটেছে। ট্রেনে থাকা যে একজন যাত্রী যিনি ট্রিপল লাইনের মাধ্যমে পুলিশকে জানিয়েছেন যে দুর্ঘটনার কথাটি, তিনি আমাদের সাথে রয়েছেন। তার কাছে আসলে জানতে চাইবো যে আসলে আপনি 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 কি জানতে পেরেছেন, আবার কি দেখেছেন, কি বিষয়টা নিয়ে একটু জানাবেন। প্রথমত আমরা ট্রেনে যখন ছিলাম তখন একটা বিকট শব্দ ছিল, আমরা মনে হচ্ছে একটা বোম ফুটছে মনে। আবার আমার মনে করছি ট্রেন হলো রাস্তা থেকে ছুটে পড়ে গেছি। এরপর দেখছি আমরা যখন নামছি, এখানে যখন ট্রেন আটক হয়েছে, নামছি দেখছি ওখানে গেছিলাম, ট্রেন আগে গেছিলাম, এখানে লাস্ট টাইম করতেছে। এরপর আমরা তো এখন সহযোগিতা করতে হবে, কিভাবে কাজ করতে হবে। তো আমি কেউ হঠাৎ করে ত্রিপুল নাইনে কল দিল, কল দেওয়ার পর এখন ঠিক না বলতে পারতেছে না। বাসায় একজন মহিলা ছিল, যুবতী, একটা ছেলে ছিল, এদিকে নাম ঠিকানা নিয়েছিল। নাম ঠিকানা বলার পর আমি নাম ঠিকানা বলছি। এরপর থেকে এরা পুলিশ দেখা যাচ্ছে, বিভিন্ন যারা আর্মি আসতেছে, প্যারিসের লোকজন আসতেছে, এরা সবাই সহযোগিতা করতেছে, আর এলাকার লোকজন আসে সহযোগিতা করতেছে, এটা দেখতেছে। যেমনটি আপনি শুনছিলেন যে উনি একজন ট্রেনের যাত্রী। ট্রেন দুর্ঘটনার পরে তিনি প্রথমে ট্রেন থেকে নেমে ট্রিপল লাইনের মাধ্যমে পুলিশকে বিষয়টি জানায়, এবং পুলিশের মাধ্যমে খবর পেয়ে পরে সেখানে ফায়ার সার্ভিস সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয়, এবং স্থানীয় এবং ট্রেন যাত্রী যারা রয়েছে তারা মিলে সাজস্য হচ্ছে যারা বাসে থাকা যে যাত্রীগুলো রয়েছে আহত এবং যারা নিহত হয়েছে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, এবং বেশ কিছু যাত্রী যারা আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ ছাড়াও যারা যে বেসরকারি কিছু হাসপাতাল রয়েছে কুমিল্লা নগরীতে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত আপনারা দেখছেন যে যে বাসটি রয়েছে সে কিন্তু একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে, এবং ট্রেনের সামনে কিন্তু বাসটি রয়েছে, এবং সেখানে সেনাবাহিনী অবস্থান করছে, পাশাপাশি স্থানীয়রা এখানে অবস্থান করছেন, এবং গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন। রাত 2:45 পর যে দুর্ঘটনা ঘটেছে, সেই ঘটনায় পর থেকে সেখানে স্থানীয়রা এবং যারা যাত্রীরা রয়েছে তারা এখানে এসে উপস্থিত হয়ে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করছেন। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে পাওয়া তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী আমরা যদি বলি যে এই ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 থেকে 20 জন, এবং সেই ঘটনা নিহত সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন পুলিশ, এবং হচ্ছে যারা স্থানীয় তারা বলছেন যে আরো বাড়বে, কারণ একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। এবং সেই দুর্ঘটনার কারণ স্থানীয়রা যারা বলছেন যে যারা রেল যে গেটম্যান ছিল তার যে গাফলতে থাকার কারণে, অসতর্ক থাকার কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে। কুমিল্লা পদর বাজার বিশ্ব রোড যে রেল ক্রসিং এর যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানকার একজন স্থানীয় আমাদের সামনে অবস্থান করছেন, এবং সেখানে এই রেল ক্রসিং সাথে ওনার একটা দোকান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার কাছে জানতে চাইবো যে আসলে এই যে রেল ক্রসিংটা রয়েছে সেটা কতটা রক্ষিত রয়েছে সেটা আমাদের জানাবেন। এটা রেল গেট, এটার মধ্যে সিগন্যাল বাতি নাই, কোনো কারেন্ট ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, একবার অকেজু একটা রেল গেট। এটার মধ্যে কোনো রেলের কোনো প্রশাসন কেউ এটার কার্যকারী নেয় না। এটার সিগন্যাল সবকিছু কলিং বেল 2 কিলোর মধ্যে ট্রেন আসলে কলিং বেল চলে, ওই কলিং বেলও এখন চলে না, কারেন্ট নাই, কি করবে, কোনো কিছু নাই। গেটম্যান তো আছে এখানে, রাত্রে 2 জন ডিউটি, প্রতি রাত্রে 2 জন করে ডিউটি করে। আজকে যে দুর্ঘটনা ঘটলো সেটা এটা প্রায় প্রতিনিয়ত হয়, কিন্তু রাত্রে 12টার আগে ধরেন এলাকার লোক সকল থাকে, তারা আঘাত দিয়ে দাঁড়ায় পার করে। প্রায় সময় গেটম্যানরা এইসব গাফিলতি চলে এই গেটের ভিতরে বেশিরভাগই। আর এই গেটের মধ্যে নিষেধাজ্ঞ গেটম্যান দিয়ে রাখছে, তারা এই নিশা খায়, বৈশা থাকে, পোলাইলে আড্ডা করে, কিন্তু রিপোর্ট দিলে এটার কোনো কার্যকারী নাই অফিসারের কাছে। সবচেয়ে একবার নির্দিষ্ট গেট হলো ব্যস্ত যে রোড ঢাকা চট্টগ্রামে, এটাই হচ্ছে সবচেয়ে নির্দিষ্ট গেট। এটার কোনো কার্যকারী নাই, কোনো কিছু নাই, লাইট নাই, কলিং বেল নাই, কিচ্ছু নাই। যেমনটা শুনছিলেন আপনি যে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পদর বাজার যে রেল ক্রসিং রয়েছে, সেখানে একজন স্থানীয় বাসিন্দা তিনি বলছেন যে অভিযোগ করেছেন সেই রেল গেটে যারা গেটম্যানরা রয়েছে তারা তাদের যে দায়িত্ব
সেটি সঠিকভাবে পালন করে না এবং তারা হচ্ছে তাদের যে অসতর্কতার কারণে কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটেছে। 12টি তাজা প্রাণ কিন্তু আজকে ঝরে পড়েছে এবং অসংখ্য যাত্রী কিন্তু এই মুহূর্তে আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে আমরা দেখছি যে কুমিল্লা জেলা যে প্রশাসক যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে এখানে আসছেন, এই যে দুর্ঘটনা কবলিত যে জায়গাটি রয়েছে সেটি পরিদর্শন করছেন এবং এখানে এখন পর্যন্ত যেটি ঘটেছে যে ট্রেনের যে যাত্রীরা রয়েছে তারা এখন পর্যন্ত অবস্থান করছেন। তো আমার কাছে এখন পর্যন্ত পাওয়া যে তথ্য রয়েছে যে ট্রেন এবং বাসের যে ঘটনা ঘটেছে সেখানে এখন পর্যন্ত 12 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে অন্তত 15 থেকে 20 জন এবং সেই সংখ্যা আরো বাড়বে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমাদের সর্বশেষ কুমিল্লার কচুয়া চৌমুহনী থেকে ট্রেন এবং বাসের যে দুর্ঘটনা। জামালপুরে ঈদের দিন ঘুরতে যাওয়াই যেন কাল হলো। দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে পানিতে ডুবে প্রাণ গেছে 5 শিশুর। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কে জানতো ঈদে আনন্দ ভ্রমণই হবে জীবনের শেষ মুহূর্ত। দুর্ঘটনায় অকালে প্রাণ যাবে ভাই বোন সহ 5 শিশুর। স্থানীয়রা জানান ঈদ উপলক্ষে দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুতে ভিড় করে মানুষ। অতিরিক্ত চাপে ভেঙে যায় ভাসমান সেতুটি। অকস্মাৎ ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। তাদের কেউ কেউ সাঁতরে তীরে উঠলেও তলিয়ে যায় 5 শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহায়তায় 5 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই পাশে পার্ক আছে, পার্কে যাওয়ার জন্য সবাই ডামের উপরে উঠছে, বেশি মানুষ হওয়াতে একবার বেশি উল্টে গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মর্মান্তিক এই মৃত্যুতে সমবেদনা জানান নিহতদের স্বজনদের প্রতি। এই দুর্ঘটনার জন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে অনুদান দিয়ে তো আর পূরণ হয় না সবকিছু, তারপরেও যদি অসচ্ছল পরিবার যেগুলি আছে তাদের অনুদানের একটা ব্যবস্থা আমি করে যাব। আমরা ইতিমধ্যেই একটা ব্রিজ করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং এখানে একটা স্থায়ী ব্রিজ নির্মাণ হবে। মৃত 5 শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে তাদের পরিবারের কাছে। প্রিয় সন্তানের অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সময় সংবাদ, জামালপুর। দিন দিন কমছে খেলার মাঠ ও উন্মুক্ত জায়গা। নগরায়ন আর দখলদারিত্বে অনেক মাঠ হারিয়ে গেছে, আর যেগুলো আছে তার বেশিরভাগই সাধারণ মানুষের নাগালের বাইরে। কোথাও মার্কেট, কোথাও বাজার, কোথাও আবার ইজারার নামে দখল হয়ে আছে মাঠ ও পার্ক। সিটি কর্পোরেশন বলছে ঈদের পরই অবৈধ দখল থেকে উদ্ধার করা হবে খেলার মাঠ। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন নীতিমালার কথা। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। নব্বই দশকের দিকেও রাজধানী ঢাকায় খেলার মাঠ ছিল চোখে পড়ার মতো। অপরিকল্পিত উন্নয়নে সেই তালিকাটা এখন যেন কাজির গরুর মতো, কেতাবে আছে বাস্তবে নেই। রাজধানীর প্রায় 70% খেলার মাঠই এখন বেদখল। কোথাও ক্লাব, কোথাও মার্কেট, আবার কোথাও বসেছে হাটবাজার। যেসব মাঠ এখনো আছে তারও সর্বোচ্চ 18% সাধারণ মানুষের প্রবেশাধিকার রয়েছে। এখানে মেলা করে দোকানপাট বসায়, আমরা খেলতে পারি না। গেটটা ভেঙে গেছে, কেউ চলাচল করতে পারতেছে না। আমাকে একটা বড় মাঠ লাগবে। এটা ভাঙা, এখানে 2টা দোলনা ছিল, একটা নাই। আহ্বান করবো নতুন সরকারের কাছে যেন এই পার্কের দিকে নজর দেয়। পুরান ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ধূপখোলা মাঠও তার ব্যতিক্রম নয়। একসময় এলাকার শিশু কিশোরদের খেলাধুলার প্রধান স্থান ছিল এই মাঠ। তবে এখন এর একাংশে তৈরি করা হয়েছে বহুতল মার্কেটের অবকাঠামো। এই প্রকল্পের কাজ শুরু করেছিল সিটি কর্পোরেশনই। এই মার্কেটটা মাঠেরই অংশ ছিল। হ্যাঁ, মাঠেরই অংশ ছিল। এই খামারটাও কি ওরাই? খামারটা বুড়ো বাজারে কষাইরা রাখে আর কি। অন্যদিকে ধানমন্ডি ক্লাব মাঠও বছরের পর বছর ধরে ইজারার নামে বেদখল রয়েছে। সময়টাকে কে পাঠাচ্ছে বলো? কি জানতে চাই? আপনি বলছেন যে আপনি মাঠের ছবি তুলবেন। হ্যাঁ, আপনার কাছে মনে হয় মাঠ খোলা। আমি হেডম নিয়ে কেন আসবো? বহুত লোকজন আমার পরিচিত আছে।
আমার পেছনে ধানমন্ডি ক্লাব মাঠ, যে মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা, সে মাঠে প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ, এমনকি সাংবাদিক প্রবেশেও রয়েছে বাধা। জানা গেছে দীর্ঘ অনেক বছর থেকে ইজারার মাধ্যমে এ মাঠ বেদখল হয়ে আছে। ধানমন্ডি সোসাইটি মাঠের রক্ষণাবেক্ষণের জন্য সরকারের কাছে আবেদন করলেও তা এখনো অনুমোদন পায়নি। তবুও মাঠটির নিয়ন্ত্রণ তাদের হাতেই। একাডেমির নামে খেলোয়াড়দের কাছ থেকেও নেওয়া হচ্ছে অর্থ। আমাদের অ্যাপ্লিকেশনও আছে যে আমরা মাঠটা রক্ষণাবেক্ষণ করতে চাই, এটা আমাদেরকে দেওয়া হোক। নির্বাচিত সরকার ছিল না দেখে এটার কোনো ডিসিশন মেকিং হয়ে আসেনি। আপনারা একটা টাকা নিচ্ছেন, এই টাকাটা কোথায় যাচ্ছে? এটা সোসাইটি কালেক্ট করে এটা আবার পে করে দিচ্ছে। হ্যাঁ, কাদেরকে পে করছে? দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মাঠগুলো আবারও উন্মুক্ত করা হবে। দুঃখলা মানে এটা খুবই দুঃখজনক, কিন্তু কি বলবো যে আমার পূর্বে যারা ছিল সিটি কর্পোরেশনের দায়িত্বে, তারাই সেখানে এখন একটা মাঠে রূপান্তরিত করছে। ধানমন্ডি ক্লাব মাঠের ব্যাপারে তাদের সাথেও কথা বলবো, কারণ মাঠগুলো তো উন্মুক্ত থাকবে। একটা বিশেষ গোষ্ঠী, একটা বিশেষ ইস্যুর মধ্যে ঈদের পরে ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গাতে তড়িৎ গতিতে আমরা চেষ্টা করব যে খোলা জায়গাগুলোকে কিভাবে খেলাধুলার মাঠে রূপান্তরিত করা যায়। উত্তর সিটি কর্পোরেশনের চিত্র অনেকটা একই। প্রায় 50 বছরের বেশি সময় ধরে দখল হয়ে আছে মিরপুর 6 নম্বরের ঈদগাহ, যেখানে মাঠ জুড়ে গড়ে উঠেছে কাঁচা বাজার। দোকান প্রতি মসজিদ কমিটি যত দোকান আছে সেখান থেকে খাজনা নেয়, মসজিদের আন্ডারে। আর এমনি জায়গাটা হলো আপনার হাউজিং এর জায়গা, আমাদের বরাদ্দ দেওয়া হয়নি। যখন দেওয়া হয় তখন আমরা বরাদ্দ পত্রের অনুকূলে টাকা জমা দিই। আমরা প্রস্তুত আছি। অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকেরও। সরকারি যে স্থাপনার উপরে যারা অবৈধভাবে দখল করে আছে, এটা তো আইনসঙ্গত কোনো কাজ নয়। আমরা ঈদের পরে পরিকল্পনা আছে, এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। মাঠ দখলদারদের আইনের আওতায় আনা সহ মাঠ ও পার্ক ব্যবস্থাপনায় সুস্পষ্ট নীতিমালা করার আহ্বান জানান নগর পরিকল্পনাবিদ। পার্কে দখল করেছে তার একটা সুস্পষ্ট ক্রাইম অন্তর্ভুক্ত করে দখলদারদের অবশ্যই কাস্টডিতে নেওয়া উচিত। এরপরে সেই মাঠগুলোতে জনগণ কিভাবে অ্যাক্সেস পাবে সেটার জন্য নীতিমালা করা উচিত। প্রতিটা ওয়ার্ডে একটা করে মাঠ ছেলেদের জন্য, একটা করে মাঠ মেয়েদের জন্য, মিনিমাম 2টো করে মাঠ যেন আমাদের থাকে। এবং যেগুলো প্রাতিষ্ঠানিক মাঠ আছে সেগুলো যেন বিকেলবেলা যখন স্কুল কলেজগুলো বন্ধ থাকে এলাকাবাসীর জন্য খুলে দেওয়া হয়। রাজধানীর মাঠ পার্ক দখলমুক্ত করতে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। অপরিকল্পিত নগরায়ন, দখলদারিত্ব, মাঠের ইজারা সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে ঢাকা শহরের 70% মাটি হয়েছে বেদখল হয়েছে পার্কও। এখন প্রশ্ন হচ্ছে, নতুন সরকার ঢাকা শহরের অবৈধ দখলদারিত্ব থেকে মাঠ উদ্ধার করে ফিরিয়ে দিতে পারবে কি শিশুদের শৈশবে দুরন্তপনা? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। সড়ক সংস্কারে গাফিলতিতে বিচ্ছিন্ন সিলেট নগরীর 5 শতাধিক পরিবার, চরম ভোগান্তিতে এলাকাবাসী। হঠাৎ অতিবৃষ্টি কাজে বিঘ্ন ঘটায় দাবি প্রকৌশলীর। সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে প্রভাব বিস্তারে মরিয়া যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। তিস্তা প্রকল্পে বড় অঙ্কের ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছে ভারত। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে অশুল্ক বাধা দূর করতে বলছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সহায়তার আশ্বাস দিয়েছে 3 দেশে। এমন প্রেক্ষাপটে দেশের স্বার্থে সরকারকে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শুভ খানের রিপোর্ট। আওয়ামী লীগ আমলের শুরুতে পদ্মা সেতু সহ কয়েকটি মেগা প্রকল্পে ঋণ সহায়তা দেয় অন্যতম উন্নয়ন সহযোগী চীন। তবে শেখ হাসিনার শাসন আমলের শেষ ভাগে ঋণের প্রতিশ্রুতি শূন্যের কোটায় নামায় বেইজিং। একই অবস্থা ভারতের ক্ষেত্রেও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য বলছে, গত 5 অর্থ বছরে ভারত নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি। বিপরীতে চীন দিয়েছে $140 কোটি। মাঝের সময়টায় ছিল না কোনো ঋণ। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দেয় চীন। গত 5 অর্থ বছরে চীনা ঋণের অর্থ ছাড় হয়েছে $353 কোটি। ভারত করেছে $123 কোটি। আর ইআরডির হিসেবে সরাসরি ঋণ সহায়তা দেয়নি যুক্তরাষ্ট্র। তবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রভাবশালী এই 3 দেশের দৌড়ঝাঁপে ক্রমেই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। গেল 8 মার্চ
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দেয় ভারত। Both sides can work more closely together, how we can promote trade volume, how we can promote Bangladeshi exports to India. একদিন পরই অর্থ মন্ত্রণালয়ে ছুটে যান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্প বাস্তবায়নে ঋণ সহায়তার কথা জানান তিনি। More than 10 projects carry on, and we're discussing it. We can come up with figures. Some Tista River projects we are going to build 1,000 hospital in Bangladesh. চীন ও ভারতের এই তৎপরতার মধ্যে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রও। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দীর্ঘমেয়াদে দেশটির কাছে এলএনজি সহায়তা চায় বাংলাদেশ। আলোচনায় প্রাধান্য পায় অশুল্ক বাধা দূর করতে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের তাগিদও। আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে, বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে। ভারতের বাণিজ্য সম্প্রসারণ, মার্কিন বিনিয়োগ বৃদ্ধি আর চীনের ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশ ঘিরে প্রভাবশালী এই তিন দেশের অর্থনৈতিক কূটনীতিকে কাজে লাগাতে সরকারকে সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। দ্রুত এই চলমান প্রকল্পগুলো শেষ করে নতুন যে প্রকল্পগুলো সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি হতে হবে আসলে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। তো সেইভাবে করেই নতুন নতুন জায়গাতে আসলে এই অর্থায়ন বা উন্নয়ন সহযোগিতা সেগুলো সম্প্রসারিত করতে হবে। বাংলাদেশের শীর্ষ 10 উন্নয়ন সহযোগীর তালিকায় রয়েছে এই তিন দেশই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি। শনিবার সকালে সোনাইমুড়িতে ঈদের নামাজ শেষে কথা বলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। এই উপমহাদেশের সবচেয়ে সৎ রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ছিলেন সবচেয়ে সবার কাছে গ্রহণযোগ্য একজন সরকার প্রধান। অতএব এই দুটিকে ধারণ করে তাদের সুযোগ্য উত্তরসূরি, তাদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা আশা করি, বাংলাদেশের মানুষও আশা করে, মানুষ যে কারণে বিএনপিকে ভোট দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, বাংলাদেশের মানুষের নিরাপদ একটি রাষ্ট্র, সন্ত্রাস দখলমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটি বাংলাদেশ চায় মানুষ। এটাই সরকারের কাছে সবচেয়ে বেশি এখন অগ্রাধিকার মানুষের দাবি। যখন চারিদিকে প্রিয়জনের সান্নিধ্যে সবাই যখন মাতোয়ারা, ঠিক তখনই নিজের আনন্দ বিসর্জন দেন একদল মানুষ। সাদা অ্যাপ্রন, পুলিশের উর্দিতে কিংবা সংবাদের পেছনে ছুটে চলা মানুষগুলোর কাছে ঈদ মানেই বাড়তি দায়িত্ব। যান্ত্রিক শহরে উৎসব নিরাপদ ও সচল রাখতে তাদের যে ত্যাগ, তা নিয়ে উজ্জ্বল হোসেনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। শহর যখন মিঠে রোদে ঈদের প্রথম সেমাইয়ের ঘ্রাণ নিচ্ছে, তখন কিছু মানুষের পৃথিবী থমকে আছে ডিউটি রোস্টারের পাতায়। ক্যালেন্ডারের লাল দিনগুলো যাদের কাছে কেবলই বাড়তি কাজের চাপ। সাদা অ্যাপ্রনটা আসলে একটা দেয়াল, যা উৎসবের আনন্দ আর আর্তনাদের মাঝে দাঁড়িয়ে থাকে। এখানে ঈদের চাঁদ মানেই প্রিয়জনের হাসি নয়, বরং এক একটি প্রাণ বাঁচানোর চেষ্টা। রোগী দেখতেছি, এদের সাথে সেবা দিচ্ছে, এটাই তো ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। এত মানুষ এই অসহায় অবস্থায় এসে অ্যাটলিস্ট কাউকে যে দেখতে পাচ্ছে, অ্যাটলিস্ট একটু তো তারা ভরসার জায়গা পাচ্ছে, এটা ভালো লাগারই। ঈদের ছুটিতে আইন শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে কাজ করছে পুলিশের প্রায় 26,000 সদস্য। পরিবারের সঙ্গে তাদের কোলাকুলির উত্তাপ বিসর্জন দিতে হয় জননিরাপত্তার স্বার্থে। রাস্তার ধুলো আর ইঞ্জিনের দূষিত নিঃশ্বাসই তাদের ঈদ সঙ্গী। সবার স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা তো সবসময় ডিউটি করতেছি, এটাও এক ধরনের আনন্দ। খবর যখন উৎসবের, তখন সেই খবর পৌঁছে দেওয়ার কারিগররা থাকেন উৎসবের বাইরে। ক্যামেরার লেন্স আর কলমের ডগায় বন্দি করেন অন্যের আনন্দ, অথচ নিজের আনন্দটুকু জমা থাকে কিবোর্ডের কোনো এক কোনায়। এই কাজ করতে গিয়ে বিগত অনেক বছর আসলে ঈদের উদযাপন চোখে দেখিনি, করতে পারিনি। নিজেদের জন্য আমরা কোনো কাজ করি না, আমরা কাজ করি দেশের জন্য। দীর্ঘদিন একসাথে কাজ করতে করতে অফিসের সবাই আসলে পরিবারের মতোই হয়ে যায়। তবে দিন শেষে পরিবারকে আমরা সবাই মিস করি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ সবার জন্য সমান না হলেও যারা অন্যের আনন্দকে পূর্ণতা দিতে নিজেদের বিসর্জন দেন, তাদের ত্যাগই ঈদের আনন্দকে করে তোলে সার্থক।
প্রিয়জনকে রেখে কর্মস্থলে কাটানো প্রতিটি মুহূর্তই আসলে আমাদের উৎসবের প্রাণ। কর্তব্য ও ত্যাগের মেলবন্ধনে যারা আমাদের উৎসবকে নিরাপদ ও সচল রাখেন তাদের উৎসর্গে কাটুক এবারের ঈদ। উজ্জ্বল হোসেনের ক্যামেরায় রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইমদাদুল হক। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ ইমদাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সোহরাওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। ঈদ মানে উৎসব, নতুন পোশাক আর মজার মজার খাবার। প্রিয়জনের সঙ্গে সময় কাটানো মুহূর্তগুলো যার জাদুর ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে তিনি মা। নিজের কথা ভুলে সবার জন্য আনন্দের ব্যবস্থা করা মায়েদের ঈদের গল্প শোনাবেন সাথিলা শারবিন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। ঈদের সকাল, নতুন পোশাকে নিজেকে সাজিয়ে ঈদ জামাত কিংবা প্রিয়জনের সঙ্গে উচ্ছ্বাস ভাগাভাগি। ঠিক তখনই রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যস্ত একজন মানুষ, তিনি মা। সবার পছন্দকে মাথায় রেখে দারুণ মমতায় তৈরি করেন সেমাই, পোলাও, মাংস, আরও কত কি। নিজের পোশাক, হাতে রাঙানো মেহেদি, সাজগোজ বা ঘোরাঘুরির অবসর কই তার। পরিবারের সবার জন্য নতুন পোশাক, পছন্দের খাবার জোগাড়েই দম ফেলার সময় নেই মায়ের। সব ক্লান্তি লুকিয়ে পরিবারের প্রতিটি হাসিকে তিনি করে তোলেন পরিপূর্ণ। বাচ্চার জন্য সে কি করতে পারে না, সেটা একটা মা আসলে হওয়ার পরে বোঝা যায় যে সে সব পারে। বাসার সবার সাথে কিছুক্ষণ আড্ডা হয়, তারপর বাইরে যদি যায় ছেলেমেয়েরা যায়, পরের দিন ননদরা আসে বা আমার বোনরা আসলে একসাথেই আসে সবাই, তারপরের দিন আমার বের হওয়া হয়। ওর কি ভালো লাগে, ওর জন্য কেনাকাটায় তখন নিজের জন্য চিন্তা করি না ওইভাবে যে নিজে কি কিনবো ঈদের দিন। ঈদের আনন্দে যখন সবাই মেতে ওঠে তখনও নিঃশব্দে দায়িত্ব পালন করে যান মায়েরা। তাদের এই ত্যাগ আর ভালোবাসার কারণেই প্রতিটি ঈদ হয়ে ওঠে আরো অর্থবহ। মামুনি না থাকলে যে কত কষ্ট হয় দিনটা, তারপর নিজের মধ্যে আমার নিজের কত এফোর্ট দিতে হয় এক্সট্রা করে, আর মামুনি সেগুলো আর কি আগের বছরগুলোকে কনসিস্টেন্টলি এফোর্ট দিয়েই যাচ্ছিল, আমার সেগুলো আর কি চিন্তাই করতে হয়নি। মা শব্দটা শুনলে আমার কাছে মনে হয় যে মানে আমার সকল যতগুলো প্রবলেম আছে ওইটা উনি সলভ করে ফেলবে। ঈদের আনন্দটা মানে আসলে বোঝা যায় যে আমার মা যেভাবে করে আসছে ওরাও ওইভাবেই মেনটেন করতেছে। সকালে রুটিন মোতাবেক স্কুল, গোসল করান দিয়ে খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা বাচ্চার মাই করে। মায়েদের এই নিঃস্বার্থ ভালোবাসার সৌন্দর্যে বর্ণিল প্রতিটি পরিবারের ঈদ। সন্তান সহ পরিবারের সবার জন্য নিরলসভাবে প্রতিনিয়ত খেটে যাওয়া মায়েকে কতটা মনে রাখি আমরা, কিংবা তার দিকে মনোযোগ দিই। আমাদের ঈদের এই নীরব কারিগরদের প্রতি এবারের উৎসবে মনোযোগটা বাড়ুক, প্রতিটি পরিবারে তাদের মূল্যায়ন হোক। সাথিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুর ও নাটোরের সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের সীমানা এলাকায় ভ্যানকে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল। ভ্যান থেকে ছিটকে পড়েন যাত্রীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিক্ষার্থী শাহাদাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে সন্ধ্যায় নাটোর সদর উপজেলার একডালা এলাকায় 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেলের এক আরোহী। আহত হয় আরও 3 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। এর আগে বিকেলে শহরের বড় হরিশপুর বাইপাসে 2 ট্রাকের মাঝে চাপা পড়ে প্রাণ হারান এক ট্রাক চালকের সহকারী। মুন্সিগঞ্জে পূর্ববিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গুরুতর আহত মোয়াজ্জেম মোল্লাকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান মোয়াজ্জেমকে কুপিয়ে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, জমিনে স্থানীয় হাফিজউদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে মোয়াজ্জেমের বিরোধ চলছিল। কিছুদিন আগেও দেওয়া হয় হত্যার হুমকি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রকে রাজধানীর শ্যামপুর থেকে উদ্ধার করা হয়েছে।
আটক করা হয়েছে একজনকে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঈদের নতুন পোশাক কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বন্দর উপজেলা থেকে মাদ্রাসা ছাত্র মোহাম্মদ হোসেনকে অপহরণ করে দুষ্কৃতিকারীরা। 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে হত্যার হুমকিও দেওয়া হয়। শিক্ষার্থীকে উদ্ধারে শুরু হয় অভিযান। অপহরণকারী আলী হোসেনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে শুক্রবার গভীর রাতে রাজধানীর শ্যামপুরের একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ হোসেনকে উদ্ধার করা হয়। এই ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ভোরের সময় আরও থাকছে। গণতন্ত্র রক্ষার দাবিতে উত্তাল চেক প্রজাতন্ত্রের প্রাক। নতুন সরকারের প্রস্তাবিত বিভিন্ন আইন, অভিবাসন কঠোর সমালোচনা। আগামী দিনগুলোতেও বিক্ষোভের হুঁশিয়ারি। সড়ক সংস্কারে গাফিলতির কারণে বিচ্ছিন্ন হয়ে আছে সিলেট নগরের 33 নম্বর ওয়ার্ডের 5 শতাধিক পরিবার। বিভিন্ন পরিষেবা গ্রহণের পাশাপাশি সামাজিক অনুষ্ঠানে যেতে চরম ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীর। সিটি কর্পোরেশনের প্রকৌশলীর দাবি, হঠাৎ অতিবৃষ্টি কাজে বিঘ্ন ঘটায়। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্ট। ভূমিকম্প কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগে ঘটেনি এমন ভূমিধস সিলেট নগরীর 33 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে প্রবাহিত আমনিছড়া উদ্ধারে প্রতিরক্ষা দেয়াল নির্মাণে ঘটে বিপর্যয়। শীতে কাজ শেষ না হওয়ায় বৃষ্টিতে এসে লণ্ডভণ্ড হয়ে পড়ে। ডিসেম্বরের মাসে কাজ ধরছে এই কন্ট্রাক্টরে, ধরার পরে এইগুলা কাজ হয় নাই। তারা বলেছিল আমাদেরকে 3-4 মাসের মধ্যে পুরো কাজ হয়ে যাবে। আমাদের এই 100 ভাগের মধ্যে 20 ভাগ কাজ এখন পর্যন্ত হয় নাই। বিপর্যস্ত সড়কের কারণে এলাকার লোকজন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানে যেতে চরম ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীর। ডিসেম্বরে কাজ শুরু হওয়ার কথা থাকলেও দেরিতে শুরু হওয়ায় হঠাৎ ঝড়ে বিপর্যয় নেমে আসে এলাকায়। 1200 মানুষে গৃহবাস করে, 4-5টা মানুষ ধরে খুব কষ্ট করে এদিকে চলাফেরার। বর্তমান তো এখন বৃষ্টি হয়েছে, মানুষ চলাচল দেখো অবস্থা। ঠিকাদারকে পাওয়া না গেলেও তার প্রতিনিধির অজুহাতের শেষ নেই। আর সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বললেন, বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছে সড়ক অবকাঠামো উন্নয়নের কাজ। মসজিদের পাশের যে অংশটা আছে ওইটা ভেঙে সময়টা আমাদের প্রচুর গেছে। কাস্টিং করে বল্লি মেরে ওইগুলো করছে, করার পরে ওইটা ঠিক নাই। গত 3-4 দিন থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। এই মাটির কোয়ালিটিটা হচ্ছে খুবই খারাপ। আমরা মাটি কাটার পরে বেসের রড বাঁধার আগেই ভেঙে চলে আসতেছে। আমরা যথাযথ প্রোটেকশনের ব্যবস্থা নিচ্ছি। 2012 সালে 27 থেকে 42 ওয়ার্ডে উন্নীত হয় সিলেট সিটি কর্পোরেশন। 33 নম্বর ওয়ার্ড সহ নতুন ওয়ার্ডে উন্নয়ন কাজে হাত দেয় কর্তৃপক্ষ। এই সড়কের উন্নয়ন কাজ শুষ্ক মৌসুমে শেষ হওয়ার কথা থাকলেও বর্ষা মৌসুম এসে যাওয়ায় নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন এই এলাকাবাসী। সিলেট নগরীর 33 নম্বর ওয়ার্ডের মণিপুরি পাড়া থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। আবারও কুমিল্লা দুর্ঘটনার খবর। কুমিল্লায় পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাসের ট্রেনের ধাক্কায় শিশু আহত হয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। যে ট্রেন এবং বাসের সড়ক ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় এখন আমরা যা জানতে পেরেছি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে রেল যোগাযোগ সেটি বন্ধ রয়েছে এবং সেই ট্রেন এবং বাসের যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 12 জন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই ঘটনায় আহত হয়েছে অন্তত 15 থেকে 20 জন। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমি অবস্থান করছি কচুয়া চৌমনি এলাকায়, অর্থাৎ এই ট্রেন যে দুর্ঘটনা সেটি ঘটেছে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব যে রেলওয়ে ক্রসিং রয়েছে সেখানে রাত 2:45 মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে গেটম্যান এবং রেলগেট না থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন, ট্রেনের যাত্রীরা অভিযোগ করছেন। আজ ভোর 2:45 মিনিটে দ্রুতগামী যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল যে ট্রেনটি রয়েছে সেটি পদুয়ার বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদুয়ার বাজার এলাকার রেল ক্রসিং এ পৌঁছালে ঠিক সেই সময়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মামুন স্পেশাল নামে একটি যাত্রীবাহী বাস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হচ্ছিল, সে বাসটির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সময় দ্রুতগামী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি বাসটিকে ধুমড়ে মুচড়ে টেনে হিচড়ে প্রায় 1 কিলোমিটার এলাকায় নিয়ে এসে ট্রেনটি থামে। অর্থাৎ
ঘটনাটি ঘটে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুরা বাজার বিশ্বরোড এলাকার রেল ক্রসিং এ। ট্রেনটি এসে থেমেছে কুমিল্লা জাঙ্গালিয়া যে কচুয়া চৌমুনি এলাকা, সেখানে এসে ট্রেনটি থেমেছে এবং ট্রেনটি থামার পরে ট্রেনে থাকা যে যাত্রীরা রয়েছে তারা ট্রেন থেকে দ্রুত নেমে যে বাসে থাকা যারা যাত্রীরা রয়েছে, যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লা যে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে তারা প্রেরণ করে। এবং বাসে থাকা একজন যাত্রী তিনি 999-এর মাধ্যমে পুলিশকে খবর দেয় এবং পুলিশের খবর দেওয়ার পরে সেখানে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয় এবং তারা যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের উদ্ধারের কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত কোন ধরনের রিলিফ ট্রেন এখানে আসেনি, তবে রেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে আখড়া থেকে রিলিফ ট্রেন আসবে, এসে যে উদ্ধার কাজ শুরু করবে এবং সেটা আসতে আরো বেশ কিছু সময় লাগবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে প্রথমে আমরা যখন এখানে এসেছিলাম আমরা তখন 5:30 বাজে, তখন আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে এবং ফায়ার সার্ভিসের যে জেলা কর্মকর্তা তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটা বলেছেন যে তখন 7 জন নিহত হয়েছে এমনটা নিশ্চিত করেছেন। পরবর্তীতে সেই মৃত্যুর সংখ্যা বেড়ে এখন 12 জনে দাঁড়িয়েছে এবং সেই মৃত্যুর সংখ্যা বা নিহত সংখ্যা আরও বাড়বে এমনটা ধারণা করছেন ট্রেনে থাকা যাত্রীরা, কারণ তারা ঘটনাটি একদম প্রত্যক্ষভাবে দেখেছেন এবং ট্রেনে থাকা যারা যাত্রীরা রয়েছেন তারা যে বাসে থাকা যে যাত্রীরা রয়েছে, যাত্রীদের যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদেরকে উদ্ধার করেছেন এবং স্থানীয় যারা রয়েছে এই এলাকাটি অর্থাৎ যে চৌমুনি এলাকাটি, সেখানকার যে স্থানীয় রয়েছে তারাও কিন্তু এই দুর্ঘটনার পর দৌড়িয়ে এসে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন। ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আমাদের সাথে আমরা কথা বলেছি, তার সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা প্রথমে পদুরা বাজার যে রেলওয়ে ক্রসিংটি রয়েছে সেখানে একটা বিকট শব্দ তারা শুনতে পায় এবং পরপর কয়েকটি শব্দ তারা শুনতে পায়। তারা প্রথম ভেবেছিল যে ট্রেনে হয়তোবা দুর্বৃত্তরা ট্রেনকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুঁড়েছে। পরবর্তী তারা জানতে পারে না সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে এবং একটি বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি যে রয়েছে মামুন স্পেশাল যে বাস, সেটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে এসেছে, সেটি নোয়াখালীগামী ছিল এবং সে বাসের পুরো বাসটি একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে। সামনের অংশ ধুমড়ে মুচড়ে গিয়েছে, পিছনের অংশ একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে। সেখানে যারা যাত্রীরা ছিল সেই যাত্রীদের মধ্যে 15-20 জন আহত হয়েছে, এদের মধ্যে আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহত সংখ্যা এসে দাঁড়িয়েছে 12 জনের মতো এবং সেখানে নিহত সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন ট্রেনে থাকা যাত্রীরা বা স্থানীয়রা, কারণ তারা প্রত্যক্ষভাবে জিনিসটি দেখেছেন এবং ট্রেনে থাকা যাত্রীরা তারা এটাও বলছেন যে রেল ক্রসিংয়ে রয়েছে সেখানে যে গেটম্যান এবং যে রেল গেট থাকার কথা ছিল, গেটম্যান থাকার কথা ছিল, তার সেই না থাকার কারণে আজকের এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং আরেকটি বিষয় তারা যে এখানকার যে স্থানীয়রা বলছেন যে রেল ক্রসিং যে গেটম্যান সে তার যে অসতর্কতার কারণে, তার গাফিলতির কারণে কিন্তু আজকে 12টি তাজা প্রাণ ঝরে পড়েছে এবং এমন দুর্ঘটনা প্রায় ঘটে শুধু যে রেলের যে গেটম্যান রয়েছে তাদের অসতর্কতার কারণে বা তাদের গাফিলতি থাকার কারণে এবং এমন ঘটনার পরও কিন্তু তারা এখন পর্যন্ত সতর্ক হয়নি এবং তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। আজ ভোর 2:45 এই দুর্ঘটনাটি ঘটে। রেল কর্তৃপক্ষ আমাদেরকে যা জানিয়েছেন যে আখড়া থেকে কিন্তু একটা রিলিফ ট্রেন আসার পরে কিন্তু এখানে যে উদ্ধার কাজ সেটি শুরু হবে এবং এই দুর্ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে ট্রেন চলাচল সেটি একেবারে বন্ধ রয়েছে এবং রিলিফ ট্রেন আসার পরে উদ্ধার কাজ শেষ হওয়ার পরে সেটি আবার পুনরায় চালু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন সেনাবাহিনী, পুলিশ সদস্যরা রয়েছেন, সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, এখানে জিআরপি পুলিশ সদস্যরা এসেছেন, রেল কর্তৃপক্ষ এখানে এসেছেন কিছুক্ষণ আগে। এখানে কুমিল্লা জেলা প্রশাসক তিনি এখানে এসেছেন, এসে তিনি এই জায়গাটি পরিদর্শন করে গেছেন। তবে স্থানীয় মানুষদের অভিযোগ যে এমন বড় ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত কিছুদিন পর পরে কিন্তু কুমিল্লাতে হচ্ছে, কারণ হচ্ছে সেটি রেল গেট থাকা সত্ত্বেও গেটম্যানের যে গাফলতি সেই গাফলতির কারণে এবং আজকে এই গাফলতির কারণে 12টি তাজা প্রাণ কিন্তু ঝরে পড়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে
সেখান থেকে কিন্তু অনেক তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। বেলা গড়ার সাথে সাথে আমরা জানতে পারবো এবং আমাদেরকে যারা পুলিশ রয়েছেন, যারা রেল কর্তৃপক্ষ রয়েছে, তারা আমাদেরকে নিশ্চিত করবেন যে এই ঘটনায় আরো কতজন মৃত্যু সংখ্যা বেড়েছে কিনা বা আহতের সংখ্যা বেড়েছে কিনা। এখন পর্যন্ত এই দুর্ঘটনার কারণে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে মহাসড়ক রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ট্রেন চলাচল একেবারে বন্ধ রয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত রিলিফ ট্রেন আসছে, উদ্ধার কাজ শুরু করছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু এই ট্রেন যে ঢাকা চট্টগ্রাম যে রেলপথ সেটি বন্ধ থাকবে। এবং এখন আমাদের কাছে যে এখন যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী এই যে আজকে যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 15 থেকে 20 জন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লার ট্রেন দুর্ঘটনা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লার পদুয়ায়। দেখছেন ভোটের সময়, সঙ্গেই থাকুন। ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কাছে ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ভবন বিধ্বস্ত হয়ে প্রায় অর্ধশত আহত হয়েছে। এছাড়া দক্ষিণের আরাদ শহরে ভবন ধসে 80 জনের বেশি আহত হয়েছে। অন্যদিকে ইরানি আকাশ সীমায় ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। বাহরাইন ও ইরাকে মার্কিন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে আইআরজিসি। তবে হরমুজ প্রণালীতে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতা কমেছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। যদিও 48 ঘন্টার মধ্যে প্রণালীটি খুলে দিতে ইরানকে আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধসে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানায় এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামলার পরপরই এলাকায় ধোঁয়া ও ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়তে দেখা যায়। দ্য টাইমস অব ইসরায়েল জানায় হামলার পরই দ্রুত উদ্ধার কাজে যোগ দেয় জরুরি সেবা বাহিনী। অন্যদিকে ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধ বিমানে আঘাত করার দাবি করেছে তেহরান, তবে এ দাবি অস্বীকার করেছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায় হামলায় ঘাঁটিগুলোর বিমান রাখার স্থান ও জ্বালানি ট্যাঙ্কার লক্ষ্যবস্তু করা হয়। এসব ঘাঁটি ব্যবহার করে মার্কিন বিমানগুলো ইরানে হামলা চালাচ্ছিল বলেও দাবি করা হয়। এছাড়া বাহরাইনেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরাকের রাজধানী বাগদাদে বিমানবন্দরের কাছে একটি মার্কিন কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঘটনার আগে শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও নিশ্চিত করে স্থানীয় সূত্র। ইরাকের একটি ভূগর্ভস্থ স্থাপনায় বোমা হামলায় হরমুজ প্রণালীতে দেশটির হুমকি সৃষ্টি করার সক্ষমতা কমেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার। এ স্থাপনায় ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র মজুত করে রাখত বলে জানানো হয়। সেন্টকম কমান্ডার আরও জানান, এ পর্যন্ত ইরানের 130টি জাহাজ সহ 8000-এর বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বরকতুল্লাহ, সময় সংবাদ। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল এই সতর্কবার্তা দিয়েছেন। নীতি নির্ধারক ও বাজার সংশ্লিষ্টরা উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামোর ক্ষয়ক্ষতির ব্যাপকতাকে এখনও অবমূল্যায়ন করছেন বলে মন্তব্য করেন তিনি। বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণে জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে আরও সোচ্চার হতে হবে। ফাতিহ বিরল বলেন, পেট্রোল ও অন্যান্য জ্বালানির উচ্চ মূল্যের এই সময়ে সাশ্রয়ী হওয়া ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিক উভয়ের জন্য মঙ্গলজনক হবে। এছাড়া ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ 70-এর দশকের জ্বালানি সংকটের চেয়েও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। এমনকি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর প্রাকৃতিক গ্যাসের দাম নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল, বর্তমান পরিস্থিতি তাকেও ছাড়িয়ে গেছে বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালী কাজে তেলের চাহিদা কমানোর পরামর্শ দেয়া হয়। এর মধ্যে রয়েছে মহাসড়কে যানবাহনের গতিসীমা কমানো এবং সম্ভব হলে ঘরে বসে কাজ করার কথাও উল্লেখ রয়েছে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ।
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বহুমাত্রিক রাজনৈতিক সুযোগ। বহিরাগত হুমকি মোকাবেলার আড়ালে ঘরোয়া সংকট চাপা দেওয়ার এক কৌশল হিসেবেও দেখা হচ্ছে এই যুদ্ধকে। বিশ্লেষকদের মতে এই সংঘাত নেতানিয়াহুর জন্য পলিটিক্যাল রিসেটের সুযোগ তৈরি করছে। শাক দিয়ে মাছ ঢাকার মতোই পারমাণবিক অস্ত্র রাখার দায়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল। দীর্ঘদিন ধরেই তেহরানকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই যুদ্ধের সামরিক অংশীদার হিসেবে তিনি বরাবরই যুক্তরাষ্ট্রকে পাশে পেয়েছেন। শুধু নিরাপত্তাজনিত কারণ নয়, বরং নিজের নানাবিধ দুর্বলতা থেকে দৃষ্টি সরাতেই ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছে বলে আল জাজিরাকে জানিয়েছেন বিশ্লেষকরা। 2019 সাল থেকে চলা দুর্নীতি মামলার চাপে রয়েছেন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতিকে সামনে রেখে তিনি বারবার বিচার প্রক্রিয়া বিলম্বিত করার সুযোগ পাচ্ছেন। এই যুদ্ধ তাই তার জন্য আইনি চাপ এড়ানোর একটি কার্যকর ঢাল হিসেবেও কাজ করছে। সম্প্রতি সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনা নিয়ে দেশে ব্যাপক বিক্ষোভ হয়, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর সেই প্রতিবাদ অনেকটা স্থিমিত হয়ে গেছে। এই সুযোগে সরকার বিতর্কিত আইন এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধীদের। বিশ্লেষকরা জানান, এই সংঘাত অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পথও সহজ করেছে। গাজা ও পশ্চিম তীরে সহিংসতা বাড়লেও আন্তর্জাতিক নজর এখন ইরান যুদ্ধের দিকে। আল জাজিরাকে বিশ্লেষকরা জানান, ইসরায়েলের উপর আগের মতো চাপ তৈরি হচ্ছে না। মানবিক সংকট ও সমালোচনা অনেকটাই আড়ালে চলে গেছে। এটা নেতানিয়াহুর জন্য কূটনৈতিকভাবে স্বস্তির পরিস্থিতি তৈরি করেছে বলে শঙ্কা জানিয়েছেন তারা। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী যুদ্ধকালীন নেতৃত্বের কারণে জনপ্রিয়তা কিছুটা বেড়েছে নেতানিয়াহুর। জরিপে তার প্রতি আস্থা বৃদ্ধি পাওয়ায় আগাম নির্বাচনের সম্ভাবনাও জোরালো হচ্ছে। নিজেকে শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করে রাজনৈতিক অবস্থান মজবুত করার সুযোগ পেয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ তাকে রাজনৈতিক পুনরুজ্জীবিত করার হাতিয়ার হতে পারে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। হরমুজ প্রণালী নিয়ে নতুন কৌশলে এগোচ্ছে ইরান। পূর্ণ অবরোধের বদলে নির্বাচিত নিয়ন্ত্রণে যাচ্ছে তেহরান। চালু করছে জাহাজ যাচাই বাছাইয়ের ব্যবস্থা। এতে আগাম অনুমতি ছাড়া চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ছে। বৈশ্বিক তেল বাজারে অনিশ্চয়তা আরও বাড়ছে বলে ধারণা বিশ্লেষকদের। বিশ্বের প্রায় 20% তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী। গত 3 সপ্তাহে রুটটিতে জাহাজ চলাচল কমেছে প্রায় 95%। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঝুঁকি বেড়ে যাওয়ায় অধিকাংশ শিপিং কোম্পানি এই পথ এড়িয়ে চলছে। এতে চাপে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজার। এবার হরমুজ প্রণালীতে যাচাইকরণ পদ্ধতি চালুর প্রস্তুতি নিচ্ছে ইরান, যার তত্ত্বাবধান করবে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। আন্তর্জাতিক সামুদ্রিক বিশ্লেষক সংস্থা লয়েড লিস্ট জানায়, জাহাজগুলোকে আগেই মালিকানা, কার্গো এবং গন্তব্য সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে হচ্ছে। তথ্য যাচাইয়ের পরেই নির্দিষ্ট সেফ করিডোর দিয়ে মিলবে চলাচলের অনুমতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, প্রণালী খোলা থাকলেও শত্রুদের জন্য তা নিয়ন্ত্রিত, অর্থাৎ পুরোপুরি অবরোধে না গিয়ে বাছাই করে প্রবেশাধিকার দিচ্ছে তেহরান। ভারত, পাকিস্তান ও চীনের মতো কিছু দেশের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সীমিত চলাচল বজায় রাখার চেষ্টা চলছে বলেও দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। তবে এই ব্যবস্থায় বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বীমা ও নিরাপত্তা ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, আগাম তথ্য প্রকাশে জাহাজগুলো সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এছাড়া শিপিং রুট আগেই পরিকল্পিত থাকায় দ্রুত সিদ্ধান্ত বদল করাও কঠিন। এ কারণে ইরানের প্রস্তাব স্বল্প মেয়াদে কিছু সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে তা কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ইরানিরা। ফার্সি বর্ষবরণ নওরোজ ঘিরে উচ্ছ্বাস নেই তাদের। অন্য সময় নতুন পোশাক, খাবার আর কেনাকাটায় ব্যস্ত থাকলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত বেশ কয়েকজনের সেনা কর্মকর্তার জানাজাও সম্পন্ন হয়। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা উপেক্ষা করে রাজধানী তেহরানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ইরানের বাসিন্দারা। মসজিদগুলোতে ঢল নামে মুসল্লিদের।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স জানায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইরানের মাশহাদ শহরে প্রচুর মানুষ ভিড় করেন। যদিও যুদ্ধ পরিস্থিতির কারণে ঈদের আনন্দ এবার অনেকটাই ম্লান। এবছর ঈদের সঙ্গে মিলে গেছে ইরানের ঐতিহ্যবাহী নববর্ষ নওরোজের উৎসব, তবে নেই কোনো উচ্ছ্বাস। সাধারণত পরিবারগুলো নতুন পোশাক, খাবার আর উপহার কেনাকাটায় ব্যস্ত থাকলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। নিরাপত্তা ঝুঁকি আর সম্ভাব্য হামলার ভয়ে ঘরবন্দি বেশিরভাগ মানুষ। এবছর পরিবেশ এতটাই মলিন যে নতুন বছরকে স্বাগত জানানোর মতো মনোভাবও খুঁজে পাওয়া যাচ্ছে না। উদযাপনের কথা আমরা ভাবছি না, বরং ভাবছি এই যুদ্ধ কবে শেষ হবে আর আমাদের সামনে কি অপেক্ষা করছে। সড়কে অনিরাপত্তা আর শহর জুড়ে উত্তেজনার কারণে বাতিল হয়েছে ভ্রমণ পরিকল্পনা। অন্য শহর থেকে আত্মীয়দের আসা যাওয়াও প্রায় বন্ধ। একই শহরের মধ্যে সীমাবদ্ধ ছোটখাটো দেখা সাক্ষাৎই একমাত্র বিকল্প হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা পরিস্থিতি সড়ক ও শহর জুড়ে এতটাই অনিশ্চিত যে ভ্রমণের কথা ভাবাই যাচ্ছে না। অন্য প্রদেশ থেকে অতিথি আসার প্রত্যাশাও নেই। এখন কেবল এই শহরেই আত্মীয়দের সঙ্গে দেখা করা সম্ভব। এদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত বেশ কয়েকজন সেনা কর্মকর্তার জানাজাও সম্পন্ন হয়। এখানেও ঢল নামে মানুষের। রাইসা জান্নাত, সময় সংবাদ।